নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যের বর্তমান পরিস্থিতি হচ্ছে, এখানে শাসকের বিরুদ্ধে কথা বলা পাপ বা অন্যায়। আপনি বিরোধী হন বা বিরোধী মনোভাবাপন্ন মানুষ হন, আপনি যদি শাসকের কোনো দোষ ত্রুটি নিয়ে কথা বলেছেন তো আপনার উপরে পুলিশি অত্যাচার নেমে আসবে। পুলিশ আপনার নামে ফলস কেস করবে এবং আপনাকে জেলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে, আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। এই উদাহরণ আমরা ভুরি ভুরি দেখছি। তা সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক থাকুক চাই না থাকুক, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সেই একই ঘটনা ঘটছে, এই অভিযোগ চলছে। কিন্তু উল্টো দিকে আমরা দেখছি চোখের সামনে কি, এই শাসক দলের ছত্রছায়া থেকে একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী যে যেখান থেকে পাচ্ছে লুটে পুটে খেয়ে বাংলাটাকে শেষ করে দিচ্ছে এবং বাংলার যে শিক্ষিত ছেলেমেয়েগুলো রয়েছে বেকার হয়ে দিনের পর দিন বসে রয়েছে রাস্তায়, অন্ধকার নেমে আসছে তাদের জীবনে। এখন এই যে লড়াইটা চলছে, এই দুর্নীতিবাজদের দুর্নীতিবাজ বলা, তাদের আইডেন্টিফাই করা এবং এর জায়গা থেকে বাংলাকে বার করে নিয়ে আসা, এই লড়াইটাই একমাত্র ভরসার জায়গা হচ্ছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট আছে বলে এখনও কিছু মানুষ শিরদাঁড়াটা বিক্রি না করে মেরুদণ্ডটা সোজা রেখে এই প্রতিবাদটা করে যেতে পারছে। কিন্তু সেখানেও বিচারপতি এবং বিচার ব্যবস্থা নিয়ে মাঝে মাঝেই প্রশ্ন উঠছে। কিছু কিছু বিচারপতির আচার আচরণ নিয়ে, তাদের রায়ের ধরন দেখে প্রশ্ন উঠছে, কোথাও গিয়ে কি তারাও প্রভাবিত হয়ে যাচ্ছেন? কিন্তু সেই যে বিচারপতিরা রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন যারা কিন্তু সাধারণ মানুষের মনে এখনও আইন নিয়ে আশা ভরসার জায়গাটা বাঁচিয়ে রেখে দিয়েছেন। তাদের মধ্যে অবশ্যই অগ্রগণ্য হচ্ছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস রাজাশেখর মান্থা, জাস্টিস জয় সেনগুপ্ত, এরকম আরও অনেকে রয়েছেন। কিন্তু এনারা যে রায়টা দিচ্ছেন বা এনারা যে লড়াইটা করার সাহসটা দিচ্ছেন, আইনের জায়গা থেকে যে প্রোটেকশনটা দিচ্ছেন, তার ফলে এই লড়াইটা এখনও চালিয়ে যাওয়া যাচ্ছে। কিন্তু সেই লড়াইয়ের মাঝখানে কোথাও গিয়ে কি জাস্টিস অমৃতা সিনহা এবার দ্বিধায় পড়ে গেছেন? কেন উঠছে এই প্রশ্নটা? আপনারা জানেন যে একটি প্রভাবশালীকে ঘিরে একটা মামলা ছিল, সরাসরি তাকে নিয়ে নয়, 19 তারিখ তার সংক্রান্ত একটি মামলা ছিল। আমরা কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি, কেননা শোনা যাচ্ছে যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং যদি একবার হয়, ইডি তদন্ত করতে গিয়ে একটা কল রেকর্ড পেয়েছে এবং সেই কল রেকর্ডে এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের সঙ্গে যদি ম্যাচ করে করা যায়, তাহলে এর পরবর্তী স্টেপটা করা যাবে। এক চূড়ান্ত লেভেলের প্রভাবশালী আছে তার কাছ অবধি পৌঁছে যাওয়া যাবে। কিন্তু গত 3 মাস ধরে এসএসকেএমের নিরাপদ আশ্রয়ে কাকুকে রেখে দেওয়া হয়েছে এবং ইডি বারবার অভিযোগ করছে যে কোনো অসুখ নেই, কোনো অসুস্থতা নেই, কিন্তু তা সত্ত্বেও কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং করতে দেওয়া হচ্ছে না। এসএসকেএম বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে। এই নিয়ে 19 তারিখ মামলা ছিল, কিন্তু সেই 19 তারিখের মামলায় আমরা হঠাৎ করে দেখলাম যে তার পরবর্তী ডেট দেওয়া হলো 5ই জানুয়ারি, অথচ 31শে ডিসেম্বরের মধ্যে এই মামলার শুনানি শেষ করার কথা আছে, এর তদন্ত শেষ করার কথা আছে। এরপর 20 তারিখ আমরা সকলে অধীর আগ্রহে তাকিয়েছিলাম আরেকটি মামলার দিকে। জাস্টিস অমৃতা সিনহা, তার এজলাসে একটি মামলা হওয়ার কথা ছিল, যে মামলাটায় বেসিক্যালি ইডি একজনের সম্বন্ধে একটা রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট নিয়ে জাস্টিস অমৃতা সিনহার পর্যবেক্ষণ বা তার রায় সেইটা হওয়ার কথা ছিল, প্লাস সেই মামলাতেই সিবিআইয়ের আরেকটি রিপোর্ট দেওয়ার কথা ছিল 20 তারিখ। ফলে 20 তারিখটাকে খুব ক্রুশিয়াল ডেট মনে করা হচ্ছিল, অথচ 20 তারিখ আমরা দেখলাম সেই মামলার শুনানি হলো না। 20 তারিখ এই মামলাতেই 12ই ডিসেম্বর খুব সম্ভবত টেট নিয়ে একটি রায় দিয়েছিলেন জাস্টিস অমৃতা সিনহা। সেই রায়টাকে চ্যালেঞ্জ করে হঠাৎ এই এসএসসি যে রয়েছে তারা কিন্তু চলে গেছে ডিভিশন বেঞ্চে এবং তার ফলে সেদিনকে যেহেতু ডিভিশন বেঞ্চের রায় আসেনি, সেদিনকে সেই মামলার শুনানি হলো না। সকলেই হতাশ হয়েছিলেন। এরপর সেই মামলাটা লিস্টেড ছিল এবং শোনা গিয়েছিল যে বৃহস্পতিবার দিন সেই মামলার শুনানি হবে। বৃহস্পতিবার দিন সেকেন্ড হাফে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু খবর যেটা পাওয়া যাচ্ছে জাস্টিস সিনহা সেকেন্ড হাফে কোনো হিয়ারিং করেননি, ফার্স্ট হাফে হিয়ারিং করেই তিনি বাড়ি চলে গেছেন। সকলে আরেকটু হতাশ হলো। যাই হোক, আজকে সেই মামলার আবারও হিয়ারিং হওয়ার কথা ছিল যথারীতি সেকেন্ড হাফে, কেননা এই যে মামলাটি আছে এই মামলাটা শুনতে গিয়ে অন্য মামলা ইম্প্যাক্টেড হচ্ছে, এই অভিযোগ শুনতে নারাজ ছিলেন জাস্টিস অমৃতা সিনহা। সেই জন্য তিনি কী করছেন, যেদিন কি এই মামলার ডেট দিচ্ছেন
কোর্টের যে শিডিউল টাইম আছে সেটা শেষ হওয়ার 15 মিনিট আগে এই মামলার হিয়ারিং করছেন। এবার জেনারেলি কোর্ট শেষ হয় 4:30টার সময়, সুতরাং 4:15 নাগাদ মামলাটা উঠছে। আবার কোনো দিন কোনো কারণে যদি সেরকম মামলার চাপ না থাকে, 3:30টার সময় হয়তো কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে 3:15 তিনি শুনবেন। তিনি প্রত্যেকবারই তার অর্ডারে লিখে দিচ্ছেন যে নেক্সট যেদিন হিয়ারিংয়ের ডেট আছে সেদিনকে কোর্টের নির্দিষ্ট সেশন শেষ হওয়ার 15 মিনিট আগে তিনি হিয়ারিং করবেন। তো সেই হিসেবে আজকেও সেই মামলাটার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল আজকেও জাস্টিস অমৃতা সিনহা ফার্স্ট হাফের হিয়ারিং করলেন, কিন্তু সেকেন্ড হাফে কোনো হিয়ারিং করলেন না, তিনি চলে গেলেন। এরপর শনিবার রবিবার আসছে, কোর্ট বন্ধ, এবং তারপর বড়দিন এবং নিউ ইয়ারের ছুটি পড়ে যাচ্ছে। অর্থাৎ আজকে যখন হিয়ারিং হলো না, এরপর নেক্সট কোর্ট খুলবে 11 দিন বাদে, এবং তার ফলে এই মামলার কোনো শুনানি এই 11 দিনের মধ্যে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এখানেই প্রশ্ন জাগছে যে যেখানে মনে করা হচ্ছিল যে 20 ডিসেম্বর ইডি রিপোর্ট অলরেডি জমা পড়ে গেছে এবং সেই নিয়ে রায় বা অবজারভেশন আসতে পারে, এবং সিবিআই রিপোর্ট সেদিনকে জমা পড়বে, ফলে কোনো কড়া পদক্ষেপের নির্দেশ হয়তো আসতে পারে। কেননা জাস্টিস অমৃতা সিনহা এই মামলা নিয়ে যে সংশ্লিষ্ট ব্যক্তির কথা উঠছে তাকে নিয়ে তিনি কিন্তু নাম না করে বারে বারেই কড়া নির্দেশ দিয়েছেন। 2014 সালের পর থেকে তার সম্পত্তি বৃদ্ধি, সেই সময় এই দুর্নীতিটা হচ্ছে, দুটোর মধ্যে কোনো যোগ আছে কিনা, তার সম্পত্তির খতিয়ান কী আছে দেখতে হবে, কেন তদন্ত করা হয়নি, এই সমস্ত বিষয়ে করেই কিন্তু একদম প্রায় শেষ ধাপে চলে এসছে সেই জিনিসটা। এবং তারপর পরপর 3 দিন এই হিয়ারিংটা হলো না। প্রথম দিন না হয় বুঝলাম 20 তারিখ শিডিউল ডেট ছিল, সেদিনকে ডিভিশন বেঞ্চে একটা মামলা হয়ে গেছে, কিন্তু তারপরের 2 দিন কেন মামলাটা শোনা হলো না, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তাহলে কোথাও গিয়ে কি একটু হলেও দ্বিধায় ভুগছেন জাস্টিস অমৃতা সিনহা? কেননা আমরা দেখলাম যে এই মামলা থেকে অমৃতা সিনহাকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা চলছে সেই প্রভাবশালীর তরফ থেকে। প্রথমে একটি মামলা করা হলো কলকাতা হাইকোর্টে, এবং সেখানে অভিযোগ তোলা হলো যে এখানে কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, ঠিক আছে, কিন্তু কোর্ট ইনস্ট্রাক্টেড তদন্ত কেন হবে? অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহা যে অবজারভেশনগুলো দিচ্ছেন সেগুলো কার্যত ইনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, এবং এটা উনি একজন বিচারপতি হিসেবে করতে পারেন না, ওর এজলাস থেকে এই মামলাটি সরিয়ে দিতে হবে। সেটা রিজেক্টেড হলো। আমরা দেখলাম সেই প্রভাবশালী আইনজীবীরা চলে গেলেন সুপ্রিম কোর্টে, এবং সেখানে গিয়ে অদ্ভুত দাবি, এক, যে এই মামলায় অবজারভেশনের নামে জাস্টিস অমৃতা সিনহা যেটা বলছেন তাতে নাকি সংশ্লিষ্ট প্রভাবশালীর মানহানি হচ্ছে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, ওই সেই একই অভিযোগ যেটা কলকাতা হাইকোর্টে ছিল, যে এই মামলাকে তিনি কিন্তু প্রভাবিত করার চেষ্টা করছেন, এবং সেই জায়গা থেকে তার হাত থেকে সমস্ত মামলা নিয়ে নিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টও সেই কথা শুনল না। তখন আমরা একটা অদ্ভুত কেস দেখলাম, যেটা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছি এবং সেটা নিয়ে যথেষ্ট চর্চা হচ্ছে। একটি অন্য মামলা, যেখানে একটি পারিবারিক বিবাদের ঘটনা সামনে আসছে। জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ড সেখানে কিন্তু একটি পক্ষের হয়ে তিনি আইনি লড়াইটা লড়ছেন, তিনি পেশায় যেহেতু আইনজীবী, এবং সেই মামলায় অভিযোগ করা হচ্ছে, একটা এফআইআর হয়েছে যে জাস্টিস অমৃতা সিনহার নামকে ব্যবহার করে তার স্বামী, আইনজীবী স্বামী, তিনি কিন্তু সেখানে প্রভাবিত করার চেষ্টা করছেন, ভয় দেখাচ্ছেন, এমনকি মারধরের মতো ঘটনাও ঘটেছেন, যার সিসিটিভি ফুটেজ আছে, সেই নিয়ে এফআইআর হয়েছে। এবং সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়ে সুপ্রিম কোর্ট অবধি মামলা গড়িয়েছে, এবং বলা হচ্ছে যে যেহেতু জাস্টিস অমৃতা সিনহার নামটা ব্যবহার করা হয়েছে, তাই কলকাতা হাইকোর্টের সমস্ত মামলার হিয়ারিং থেকে তাকে সরিয়ে দিতে হবে, এবং তাদের বিরুদ্ধে তদন্ত করার একটা জায়গা তৈরি করে দিতে হবে, সিআইডিকে দায়িত্ব দিতে হবে, এবং এই ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার একটা নির্দেশ দিতে হবে। যদিও সুপ্রিম কোর্ট বলেছে আপনারা তদন্তের মতো করুন, কোনো কড়া পদক্ষেপ নিতে পারবেন না, কেননা সাংবিধানিক অধিকার থাকে বিচারপতিদের ক্ষেত্রে, তাকে এই কোনো মামলা থেকে সরানোর কোনো প্রশ্নও নেই। কিন্তু সেই তদন্ত করতে গিয়ে সিআইডি যদি কোনো বাধার মুখে পড়ে, সেটা তারা সুপ্রিম কোর্টকে আপফ্রন্ট জানাতে পারে। এরপরই আমরা দেখলাম জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডকে 3বার ডাকা হলো, এবং তাকে দীর্ঘ সময় বসিয়ে রেখে জেরা করা হলো। এবং গতকাল একটি প্রতিবেদন করে আপনাদের জানিয়েছিলাম, সেখানে তার হাজব্যান্ড কিন্তু অভিযোগ করছেন যে এইখানে জিজ্ঞাসাবাদের নামে রীতিমতো মানসিক নিপীড়ন করা হচ্ছে, তাকে গালিগালাজ করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এবং প্রলোভন দেখানো হচ্ছে। টাকা, দামি বাড়ি, গাড়ি, সমস্ত কিছুর প্রলোভন দেখানো হচ্ছে, এবং তার বদলে এই মামলা সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ নেই। একটা বিষয়েই চাপ দেওয়া হচ্ছে তার উপরে, যে তিনি যেন অমৃতা সিনহা, জাস্টিস অমৃতা সিনহার নামটা একবার ফাঁস করে দেন।
যদিও আজকে সিআইডি তরফ থেকে আবার একটা কথা বলা হয়েছে যে এটা তারা এরকম কোনো কিছুই করেনি, তাদের সমস্ত সিসিটিভি রেকর্ডিং আছে, ভিডিও রেকর্ডিং আছে, তারা প্রুভ করতে পারে, অনেক কথা বলেছে। কিন্তু এই রকম একটা ভয়ঙ্কর অভিযোগ উঠেছে এবং সেই জায়গা থেকেই তার ফলে প্রশ্নটা উঠছে যে কোথাও গিয়ে জাস্টিস অমৃতা সিনহার মতো মানুষ যিনি আছেন বলে আজও প্রতিবাদীরা প্রতিবাদ করতে পারছে, দুর্নীতি বিরুদ্ধে মানুষ লড়াইটা চালিয়ে যেতে পারছে, তিনিও কি কোথাও গিয়ে দ্বিধায় ভুগছেন? পরিবারের উপর সরাসরি যে অ্যাটাকটা এসেছে, তার স্বামীকে যেইভাবে হেনস্থা করা হচ্ছে, এই লড়াইটা লড়তে গিয়ে তিনি কি সেই জন্য একটু হলেও দ্বিধায় ভুগছেন? যে কারণে 20 তারিখ যেদিনকে নির্দিষ্ট ডেট ছিল সেদিনকে হিয়ারিং যেমন হয়নি, তারপর দুটো দিন পেরিয়ে গেল, যেদিনকে সেকেন্ড হাফের হিয়ারিং হওয়ার কথা, ফার্স্ট হাফটা তিনি হিয়ারিং কমপ্লিট করলেন, সেকেন্ড হাফে তিনি বসলেনই না। কি এমন হয়ে গেল? এবং তার থেকেও বড় কথা, এই প্রশ্নটা আরও বেশি করে উঠতে শুরু করে দিল যে 11 দিন কোর্ট বন্ধ, এই মামলার হিয়ারিং হচ্ছে না, তারপর হবে, কবে হবে কেউ জানে না। আদৌ হবে তো এরপরে? নাকি প্রভাবশালীদের প্রভাব এতটাই এবং সেই জাল এতটাই বিস্তৃত যে আইন সকলের জন্য সমান, এই বাক্যটায় একটা মজাক, একটা জোক তৈরি হয়ে যাচ্ছে? কি বলবেন বলুন তো? এই নিয়ে যদি কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।